ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের যে 17 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। আইতে বলেছে জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেলে 103 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে কত হবে? তাহলে ফারেনহাইট সমান হচ্ছে এফ সমান হচ্ছে 103 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা জানি C/5 সমান F-32/9 সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এবারে এফের জায়গায় 103 লিখবে, তাহলে 103 থেকে 32 মাইনাস করলে হচ্ছে 71। এবার আমি একেবারে করে নিয়েছি, এটা একটা সমীকরণ, বাদিক কোনাকুনি গুণ হয় তাই লিখেছি 9C, সি আর 9 গুণ করে, আর 103 থেকে 32 গুণ করলে হয় 71, আর 71 আর 5 গুণ করে একেবারে লিখেছি। তাহলে হচ্ছে C সমান 5 × 71/9 মানে 355/9 মানে তোমার ওই অ্যাপ্রক্সিমেটলি 39.4 ডিগ্রি সেলসিয়াস। তো সেই জন্য হবে এর দাগের অ্যান্সারটা। দুয়েতে দিয়েছে সপ্রভ বস্তু, এখানে কোনটা হবে? এখানে হবে জোনাকি। তিনে বলেছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি। 4 সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি হচ্ছে একটা মিশ্র গতি। 5 অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হলো বেগ। 6 সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দিলে যে ক্যাটায়ন তৈরি হবে তা হলো Na+। 7 দিয়েছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত NO4 = SO4। 8 অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3 হলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে 3। 9 লোহিত কণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য? আয়রন। 10 পাতিলেবুতে কি অ্যাসিড থাকে? সাইট্রিক। 11 বাইরে থেকে যা প্রয়োগ করলে অবস্থা বদলে দেওয়া যায় তাকে বলে বল। 12 জীবদেহ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ যৌগ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। 2 এতে বলেছে আয়নায় PaCOMTS এই অক্ষরগুলির মধ্যে কোনগুলি প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না? AOT আর M এর। 3 বলেছে এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়। কর্পূর। 3 বস্তু স্থির থাকা বা একই বেগে চলতে থাকার ধর্মকে জাড্য বলে। 4 প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল আছে। 5 বলেছে মৌলের পরমাণু থেকে এক বা একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়? এই যে মৌলের পরমাণু থেকে এক বা একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়? তখন প্রোটন সংখ্যার চেয়ে ইলেকট্রন সংখ্যা কম হয়ে যায়, এর ফলে ধনাত্মক আধানযুক্ত আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন হয়। তাহলে মৌলের পরমাণু থেকে এক বা বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে ক্যাটায়ন উৎপন্ন হয়। 6 বলেছে সমীকরণ সহপ্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার উদাহরণ দাও। এটা তোমাদের বইয়ের 97 পৃষ্ঠায় রয়েছে। যেমন হচ্ছে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি, বা অক্সিজেন এবং হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়া করে জল উৎপন্ন হওয়া। এই দুটি বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থগুলো মৌলিক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থগুলো ওই সমস্ত মৌলের সংযোগে উৎপন্ন যৌগ, তাই এরকম বিক্রিয়াকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। 7 দিয়েছে উৎসেচক বা এনজাইমের কাজ কি? এটা তোমাদের বইয়ে 298 পৃষ্ঠায় রয়েছে। এই যে উৎসেচকের ক্রিয়া বলছে অণুজীব ছাড়াও অন্য আরেক কারণে খাবার নষ্ট হয়ে যেতে পারে, সেটা হচ্ছে উৎসেচকের ক্রিয়া। উদ্ভিদজাত বা প্রাণীজাত খাবার কোষ দিয়ে তৈরি, আর ওই কোষে থাকে নানা ধরনের উৎসেচক। উদ্ভিদজাত ও প্রাণীজাত খাবারগুলো টাটকা অবস্থায় রান্না না করে ফেলে রাখলে উৎসেচকরা ওইসব খাবারের রং বা স্বাদে অনাকাঙ্ক্ষিত বদল আনতে পারে, অর্থাৎ এক্ষেত্রে উৎসেচকের ক্রিয়ার জন্য খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। অথবাতে বলেছে শূন্যস্থান পূরণ করো। ক্যালসিয়াম হাইড্রক্সাইড আয়নে বিশ্লিষ্ট হলে ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে। 8 বলেছে পাকস্থলীতে কি অ্যাসিড তৈরি হয় যা হজমে সাহায্য করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। অথবা বলেছে মূত্রে পিএইচ এর মান কত? 4.6 থেকে 8.0। 3 আয়তে বলেছে আলোর প্রতিফলন কাকে বলে? কয় প্রকার? আচ্ছা, আলোর প্রতিফলন কাকে বলে আছে তোমাদের বইয়ের 31 পৃষ্ঠাতে, আর কয় প্রকার কি কি ওটা আছে 28 পৃষ্ঠায়। আলোর প্রতিফলন এটা বলবে আলোক রশ্মিগুচ্ছ কোনো মাধ্যম দিয়ে চলতে চলতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করলে ওই আলোক রশ্মিগুচ্ছের কিছু অংশ মাধ্যম দ্বারা বিভেদ তল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আর আলোর প্রতিফলন হচ্ছে 2 প্রকারের, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। আলোর প্রতিফলন হচ্ছে 2 প্রকার, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন।
অথবা বলেছে কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেলের পাঠ ফারেনহাইট স্কেলের পাঠের দ্বিগুণ হয়। তাহলে আমরা জানি c/5 সমান f-32/9। এখানে f সমান 2c হলে c/5 সমান f এর জায়গায় আমি 2c লিখে দেবো। তাহলে লিখলাম 2c - 32। এবার কোনাকুনি আবার গুণ করলাম, তাহলে হচ্ছে 9c সমান 10c - 160। এবার 10cটাকে ডান দিক থেকে বাঁ দিকে আনার জন্য মাইনাস হয়ে গেল, তাহলে -10c প্লাস 9cর মধ্যে কাজ করলে হবে -c, আর এদিকে -160, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে c সমান হবে 160। তাহলে 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইটের পাঠ সেলসিয়াস পাঠের দ্বিগুণ হয়। দুয়ে বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে প্রযুক্ত বলের মান নির্ণয় সমীকরণটা দেখাও। এটা তোমাদের বইয়ের 78 পৃষ্ঠাতেই রয়েছে। এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসরণ করে প্রযুক্ত বলের মান নির্ণয় সমীকরণ। প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ, যেহেতু 1 সেকেন্ডে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। তাহলে এফ সমান ma, এফ হচ্ছে বল, এম হলো ভর, এ হলো ত্বরণ। আর এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অথবাতে বলেছে দ্রুতি এবং বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। আচ্ছা, দ্রুতি এবং বেগের বলেছে দুটি পার্থক্য লিখতে। এক হচ্ছে কোনো গতিশীল বস্তু সরল বা বক্র পথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে। আর বেগের ক্ষেত্রে কোনো গতিশীল বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। দ্রুতির কেবল মান আছে, অভিমুখ নেই। বেগের নির্দিষ্ট মান এবং অভিমুখ দুই বর্তমান। আচ্ছা, 3-তে দিয়েছে দুটো সমীকরণ দিয়ে বলেছে সমতা বিধান করো। তাহলে আমার 3 নম্বরে যে দুটো সমীকরণ দিয়েছে, এতে দিয়েছে আচ্ছা কিউপ্রিক নাইট্রেট বিশ্লেষিত হয়ে তোমার কিউপ্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন উৎপন্ন করছে। এখানে কপার আগে একটা ছিল, এদিকেও একটা ছিল, কিন্তু নাইট্রোজেন তোমার যেহেতু নাইট্রোজেন দুটো ছিল, তো আমার এখানে অক্সিজেন হচ্ছে তোমার 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এদিকে 12 করতে গেলে কিউপ্রিক অক্সাইডের 2 বসালাম, এখানে ছিল 6টা, তো কিউপ্রিক অক্সাইডের আগে 2 বসিয়ে দিলাম। তাহলে কপার দুটো হলো, এখানে দুটো করতে হচ্ছে। নাইট্রোজেন হলো 4টে, তাই 4 লিখলাম। আর অক্সিজেন হয়েছে 12টা, তাহলে এখানে তোমার দুটো অক্সিজেন, এখানে 4 দুগুণে 8 আর 2 10, আর এখানে দুটো 12টা অক্সিজেন। তাহলে কপার দুটো হলো, নাইট্রোজেন 4টে হলো, আর অক্সিজেন 12টা হলো। মিথেনের সাথে অক্সিজেনের ক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে। কার্বন একটা, কার্বন একটা। হাইড্রোজেন 4টে, এখানে হাইড্রোজেন 4টে করতে অক্সিজেন হয়ে গেল 2, আর 2 এ 4, তাই এখানে 2 বসিয়ে দিলাম। 4-এ বলেছে পলিমার কি এর ব্যবহার লেখো। আচ্ছা, পলিমার কাকে বলে? বলছে কোনো সরল যৌগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর রাসায়নিকভাবে সংযোজিত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে তাদের পলিমার বলে। ইথিলিনের যেমন বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে পলিইথাইল ইথিলিন বা পলিথিন উৎপন্ন করে, সুতরাং পলিথিন হচ্ছে ইথিলিনের পলিমার। এবারে বলেছে পলিমারের ব্যবহার লেখো। এটা তোমাদের বইয়ের 134 পৃষ্ঠায় রয়েছে। এই যে বিভিন্ন ধরনের পলিমার, যেমন হচ্ছে এই যে পলিথিন, পিভিসি, পেট, এইগুলো। তো তোমার পলিথিন, এই যেমন পেট হচ্ছে তোমার দীর্ঘ এবং মজবুত থার্মোসেটিং প্লাস্টিক, এটা দিয়ে জলের বা পানীয় দ্রব্যের বোতল, খাবারের বাক্স তৈরি ইত্যাদি হয়। আর পিভিসি দিয়েও জলের পাইপ তৈরি হয়। অথবাতে আছে রক্তের নুনের পরিমাণ বৃদ্ধি পেলে কী কী শারীরিক সমস্যা হতে পারে। এটা তোমাদের বইয়ের 124 পৃষ্ঠায় রয়েছে। এই যে রক্তের নুনের পরিমাণ কোনো কারণে বেড়ে গেলে রক্তকোষ কলা থেকে জল টেনে নেয়, ফলে রক্তের মধ্যে থাকা জলের পরিমাণ বেড়ে যায় এবং তখন রক্তের পরিমাণ তখন স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এর ফলে দেহে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। রক্তচাপ স্বাভাবিকের থেকে বেড়ে গেলে শিরা ধমনীতে রক্তচাপ বেড়ে গেলে বেশি রক্তচাপে শিরা ছিঁড়ে বা ফেটে যেতে পারে। হৃৎপিণ্ডে রক্তের চাপ বেড়ে গেলে কপাটিকা নষ্ট হয়ে যেতে পারে, আর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যেতে পারে।
বা 4-এর দাগে আসি। 4-এর দাগে বলেছে বিচ্ছুরণ কাকে বলে আর আলোর প্রতিসরণ কাকে বলে, চিত্রসহ লেখো। আচ্ছা, বিচ্ছুরণ কাকে বলে এটা আছে তোমাদের বইয়ের 35 পৃষ্ঠাতে। এইটা লিখবে এইভাবে যে যৌগিক আলোর বিভিন্ন রঙের, যৌগিক আলো থেকে লিখবে, যৌগিক আলো থেকে বিভিন্ন রঙের আলোগুলোর আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে। আর স্যার আইজ্যাক নিউটন এই বিচ্ছুরণটি আবিষ্কার করেছিলেন 1666-তে। তাহলে যৌগিক আলোক হচ্ছে অনেকগুলো মানে আলোর আর কি সমন্বয়ে গঠিত হয়। তো যৌগিক আলো থেকে বিভিন্ন রঙের আলোগুলোর আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে। ওর সাথে যেটা আছে প্রতিসরণ কাকে বলে চিত্রসহ দেখা, ওটা তোমাদের বইয়ের 30 পাতায় রয়েছে। লিখবে আলোকরশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো মাধ্যম আলাদা মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আর তার সাথে এই চিত্র দুটো দিয়ে দেবে, আলোর প্রতিসরণের এই চিত্র দুটো দিয়ে দেবে। আচ্ছা, তারপরে অথবাতে আছে 0 ডিগ্রি উষ্ণতায় 4 গ্রাম বরফকে কত তাপ দিলে 0 ডিগ্রি উষ্ণতার জলে পরিণত হবে, আর জলের বাষ্পীভবনের লীন তাপ কত। আচ্ছা, জলের বাষ্পীভবনের লীন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। আর তোমার বলেছে 4 গ্রাম বরফ 0 ডিগ্রি উষ্ণতায় 4 গ্রাম জলে পরিণত করতে কত তাপ দিতে হবে। 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তার 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হয়। তাহলে 0 ডিগ্রি উষ্ণতা 4 গ্রাম বরফকে 80 গুণ 4 সমান 4 8 32, 320 ক্যালোরি তাপ দিলে তা 0 ডিগ্রি উষ্ণতায় 4 গ্রাম জলে পরিণত হবে। চারের 2-তে দিয়েছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। নিউটনের প্রথম গতিসূত্র আছে তোমাদের বইয়ের 76 পাতায়। তাহলে নিউটনের প্রথম গতিসূত্রের ধারণা হচ্ছে কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থেকে যাবে, আর গতিশীল বস্তু আগে থেকে যেদিকে যে বেগ নিয়ে চলছিল সেই দিকে সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। আর বলেছে দুটো স্টেশনের দূরত্ব 200 কিলোমিটার। একটা ট্রেন আপে যাওয়ার সময় 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় আর ডাউনে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেন দুটির গড় বেগ কত। এখন গড় বেগের সূত্র মানে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে দুটো স্টেশনের দূরত্ব 200 কিলোমিটার মানে মিটারে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করে নিলাম। আপে যাচ্ছে 16 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 60,000 মিটার পার 3600 সেকেন্ড। তাহলে 60,000 মিটার পথ যাচ্ছে 3600 সেকেন্ডে, তাহলে 200,000 পথ যাচ্ছে 12,000 সেকেন্ডে। আবার ট্রেনটা ডাউনে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসছে, তার মানে 40 কিলোমিটার মানে 40,000 মিটার আর 3600 সেকেন্ড। তাহলে 40,000 মিটার পথ যায় 3600 সেকেন্ডে, তো 200,000 মিটার যাবে 18,000 সেকেন্ডে। তাহলে গড় বেগ বের করার সূত্র হচ্ছে মোট সরণ বাই মোট অতিবাহিত সময়। তাহলে একবার 200 কিলোমিটার গেছে, আবার 200 কিলোমিটার ফিরে এসেছে, তাহলে মোট হচ্ছে 4000 মিটার, আর 12,000 আর 18,000 সেকেন্ড যোগ করে হলো 30,000 সেকেন্ড। তাহলে 0 0 কেটে গেলে 40/3 মিটার পার সেকেন্ড, তার মানে ওই 13.33 মিটার পার সেকেন্ড হচ্ছে গড় বেগ। অথবাতে বলেছে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের পরিমাণ 4 গুণ করা হলে বস্তুটির সরণ পূর্বের সরণে 6 গুণ হয়, কৃতকার্য পূর্বের কত গুণ হবে। তাহলে ধরি প্রথম ক্ষেত্রে প্রযুক্ত বল F1, তাহলে প্রশ্ন অনুযায়ী দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বল প্রথম ক্ষেত্রে প্রযুক্ত বলে 4 গুণ, অতএব দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বল F2 সমান 4 × F1। আবার ধরি প্রথম ক্ষেত্রে সরণ হয়েছে D1, তাহলে প্রশ্নানুযায়ী দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর সরণ প্রথম ক্ষেত্রে বস্তুর সরণে 6 গুণ হয়, অতএব দ্বিতীয় ক্ষেত্রে সরণ D2 সমান 6D1। তাহলে প্রথম ক্ষেত্রে কৃতকার্য W1 সমান F1 × D1 আর দ্বিতীয় ক্ষেত্রে কৃতকার্য W2 সমান F2 × D2। তাহলে এবার দুটো তুলনা করব, W2/W1 করে পেলাম F2 × D2/F1 × D1। তাহলে এটার জায়গায় এই যে তোমার আমরা পেয়েছিলাম F2 সমান হচ্ছে 4F1 আর D2 সমান 6D1, তো সেইটা বসালাম, F1 কেটে গেল, D1 তাহলে 24। তাহলে W2 সমান 24 × W1। তাহলে এখন কৃতকার্য পূর্বে 24 গুণ হবে।
তিনে বলেছে রাসায়নিক সমীকরণ কাকে বলে, উদাহরণ দেখাও। আর বলেছে ফেরাস সালফেট দ্রবণ বেরিয়াম ক্লোরাইড যোগ করলে, ফেরাস সালফেট দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে কী হবে, বিক্রিয়ার সমীকরণ দাও। আচ্ছা, রাসায়নিক সমীকরণ কাকে বলে, কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন আর সংকেতের মাধ্যমে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় রাসায়নিক সমীকরণ। যেমন কার্বনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাহলে সমীকরণ হচ্ছে C+O2 সমান CO2। ওর সাথে যেটা বলেছে ফেরাস সালফেট দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে ফেরাস ক্লোরাইড এবং বেরিয়াম সালফেট উৎপন্ন হবে, তাহলে FeSO4 প্লাস BaCl2 FeCl2 প্লাস BaSO4 হবে। আচ্ছা, তিনের অথবাতে বলেছে বিভিন্ন মৌল বা কিংবা মূলকের যোজ্যতাকে ব্যবহার করে দুটি যৌগ অ্যামোনিয়াম সালফেট আর মিথেনের সংকেত লেখো। আর পটাশিয়াম ডাইক্রোমেটের ক্যাটায়ন আর অ্যানায়ন কী কী, তাহলে অ্যামোনিয়াম সালফেটের মূলক যোজ্যতার সংকেত, তাহলে মূলক হচ্ছে অ্যামোনিয়াম মূলক, সালফেট মূলক, আর সংকেত হচ্ছে NO4(2SO4)। আর তোমার মিথেনের হচ্ছে মৌল যোজ্যতার সংকেত, মৌল হচ্ছে কার্বন আর হাইড্রোজেন, এখানে যোজ্যতা 4 আর 1, সংকেত CH4। আর পটাশিয়াম ডাইক্রোমেটে ক্যাটায়ন হচ্ছে K+, অ্যানায়ন হচ্ছে Cr2O7-2, মানে ক্রোমেট আর কি, ডাইক্রোমেট যেটা। 4 বলেছে অ্যাসিড এবং ক্ষারের ধর্মে 3টি পার্থক্য লেখো, এটা তোমাদের বইয়ের 113 পৃষ্ঠাতে রয়েছে। অ্যাসিডের ধর্ম আর ক্ষারের ধর্মের 3টি পার্থক্য সুন্দর করে রয়েছে। অ্যাসিড হচ্ছে সাধারণভাবে টক হয়, ক্ষার সাধারণভাবে কষা হয়। অ্যাসিড জলে ভেজানো নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার জলে ভেজানো লাল লিটমাসকে নীল করে। অ্যাসিডের জলীয় দ্রবণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, আর ক্ষারের জলীয় দ্রবণ হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। অথবা বলেছে মানবদেহে ক্যালসিয়াম আর আয়রনের প্রয়োজনীয়তা উল্লেখ করো, এটা বইয়ের 103 পৃষ্ঠাতে রয়েছে। বলেছে আয়রন এবং ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা। আয়রন লিখবে যে মানুষসহ বিভিন্ন প্রাণীর রক্ত তৈরি করতে আয়রন খুব প্রয়োজন। রক্তের লোহিত কণিকার হিমোগ্লোবিন ফেরাস আয়ন ছাড়া গঠিত হতে পারে না। আর ক্যালসিয়াম হচ্ছে আমাদের দেহে হাড়ের কঙ্কাল আছে বলে আমরা হাঁটা চলা, দৌড়ানো, ঝুঁকে পড়া এসব করতে পারি। হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়ামের ফসফেট যৌগ। এছাড়াও কোষের অনেক কাজ ক্যালসিয়াম আয়ন ছাড়া চলবে না। এবারে আসি লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তরে, এটা গেল ফিজিক্যাল সায়েন্স। তো লাইফ সায়েন্সে একে আছে সঠিক উত্তর নির্বাচন করো। আইতে দিয়েছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ডায়রিয়া, 2 বলেছে প্রবাল নিডেরিয়া পর্বভুক্ত, 3 আইসক্রিমে মেশানো হয় কারাজিনান, 4 বলেছে খাদ্যতন্তুর মূল উপাদান সেলুলোজ, 5 ফ্লুরোসেন্ট বাল্ব তৈরিতে যে ধাতুর বাষ্প ব্যবহার করা হয় তা হলো পারদ, 6 একটি তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম, 7 গত 20 বছরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন প্রজাতির সংখ্যা 27টি, 2 স্তম্ভ মেলানো, আয়তে পটাটো চিপসে থাকে ট্রান্সফ্যাট, 2 সর্পগন্ধা রিসারপিন, 3 অন্ত্র হচ্ছে ভিটামিন B12, 4 বালিমাছি হচ্ছে কালাজ্বর। 3 একটি বাক্যে উত্তর দিতে বলেছে। আয়তে বলেছে কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়, ভিটামিন ডি। 2 রক্তের প্লাজমায় উপস্থিত প্রোটিনের নাম হিমোগ্লোবিন। 3 লালারসে জলের শতকরা পরিমাণ 95। 4 হুয়ের পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 5 বার্ড ফ্লু রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম H5N1। 6 দিয়েছে ল্যাব্রামের একটি কাজ লেখো, এটা তোমাদের বইয়ের 290 পৃষ্ঠায় রয়েছে। ল্যাব্রাম হচ্ছে মশার দেহের একটা অঙ্গ, এটা হচ্ছে প্রধান রক্তচোষক নল, এর মাধ্যমে মশা রক্ত পান করে। 4 আইতে আছে অ্যালার্জি কি, এটা বইয়ে 277 পৃষ্ঠাতে রয়েছে। এই যে এখান থেকে বলবে বিভিন্ন বস্তুর কাছাকাছি বা এলে বা খেলে দেহে যে নানা রকম সমস্যা, যেমন গায়ে লাল লাল দাগ, হাঁচি, নাক চোখ নাক জ্বালা করা, বমি ইত্যাদি দেখা যায়, সেটাই হচ্ছে অ্যালার্জি। 2 দিয়েছে অ্যানোফিলিস এবং কিউলেক্স মশার 2টি পার্থক্য লেখো। অ্যানোফিলিস আর কিউলেক্স মশার বলেছে কটা পার্থক্য, 2টি পার্থক্য। আচ্ছা, অ্যানোফিলিস মশা বসার সময় 45 ডিগ্রি কোণ করে বসে, কিউলেক্স মশা বসার সময় ভূমির সঙ্গে সমান্তরাল হয়ে বসে। অ্যানোফিলিস মশা ওড়ার সময় শব্দ হয়, কিউলেক্স মশা ওড়ার সময় কোনো শব্দ হয় না। 3 দিয়েছে প্লেগ রোগ কীভাবে ছড়ায়, এটা তোমাদের বইয়ের 289 পৃষ্ঠায় আছে।
লিখবে যে প্লেগ রোগের জীবাণুগুলো খুব তাড়াতাড়ি সংখ্যায় বেড়ে ইঁদুরের উকুনের পাকস্থলীর রাস্তা বন্ধ করে দেয়, ফলে উকুনটা অনাহারে খিদের জ্বালায় যাকে সামনে পায় তাকেই কামড়ায়, আর সেই ক্ষতস্থানে প্লেগের জীবাণু বমি করে দেয়। সেই ক্ষতস্থান থেকে প্লেগের সংক্রমণ ঘটে। ইঁদুরের উকুন ইঁদুরকে কামড়ালে ইঁদুরে হয়, আর মানুষকে কামড়ালে মানুষের প্লেগের সংক্রমণ হয়। এইভাবে প্লেগ রোগ ছড়ায়। চারে বলেছে খাদ্য জল কাকে বলে, এটা রায়মার্টিনের 342 পৃষ্ঠায় রয়েছে। আমাদের এখানে শুধু বলেছে খাদ্য জল কাকে বলে। কোনো বাস্তুতন্ত্রে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন ট্রপিক স্তরে বর্তমান জীবগোষ্ঠীর মধ্যে একাধিক খাদ্য শৃঙ্খল গঠিত হয়ে যে জালকাকার গঠন তৈরি হয় তাকে খাদ্য জল বলে। আর এই রেখাচিত্রটা দিয়ে দেবে। 5 দিয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝায়, এটা আমাদের বইয়ের 236 পৃষ্ঠাতে রয়েছে। লিখবে পৃথিবীতে বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য আর কোথাও পাওয়া যায় না। এরকম অঞ্চলকে বলে জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অঞ্চল, বা ইংরাজিতে বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়ে থাকে। 6 দিয়েছে জলে দ্রাব্য দুটো ভিটামিনের নাম, বি কমপ্লেক্স আর সি। 7 বলেছে সংশ্লেষিত খাদ্য কি, উদাহরণ দাও। সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝো, যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান আর কৃত্রিম উপাদান সহযোগে রসায়নাগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাকে সংশ্লেষিত খাদ্য বলে, যেমন কেক, বিস্কুট, চকোলেট, স্কোয়াশ, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। 8 বলেছে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, মানুষের নানা রকম কাজকর্মের ফলে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বন ইত্যাদি প্রচুর পরিমাণে বেড়ে যায়। বাতাসে উক্ত গ্যাসগুলির ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে গ্যাসের পুরু স্তর প্রয়োজনের অতিরিক্ত তাপ পৃথিবীতে আটকে রাখে, ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বৃদ্ধি পায়। এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। 5 রায় দিয়েছে মানবদেহে জলের ভূমিকা উল্লেখ করো। মানবদেহে জলের কাজগুলো হচ্ছে, 1 হচ্ছে কোষীয় উপাদান গঠন। কোষের প্রোটোপ্লাজমের 60 থেকে 70% হলো জল। জল প্রোটোপ্লাজমকে সক্রিয় রাখে। 2 হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম দান। মানুষের দেহে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তরল মাধ্যমে সংঘটিত হয়। জল রক্ত লসিকার তারল্য বজায় রাখে। 3 বাহক রূপে কাজ। জলের মাধ্যমেই বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কলাকোষে সরবরাহ হয়ে থাকে। 4 হচ্ছে খাদ্য পরিপাকের সহায়তা। বিভিন্ন খাদ্য পরিপাককারী রসেরই প্রধান উপাদান হলো জল। জল খাদ্যকে নরম ও তরল করে পরিপাকে সাহায্য করে। 5 হচ্ছে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ। জল অপাচ্য খাদ্যের সঙ্গে মিশে মলকে নরম রাখে, ফলে মলত্যাগ সহজে আর কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে না। 5 2 আছে জীববৈচিত্র্যের 3টে গুরুত্ব লেখো। আচ্ছা, জীববৈচিত্র্যের এই যে জীববৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো, এই 1, 2 আর 3টে বলছি। খাদ্যের উৎস, 1 হচ্ছে খাদ্যশস্যের বিচিত্র সম্ভার, কৃষিজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। 2 মাছ চাষ, পোলট্রি প্রোটিন জাতীয় খাদ্যের চাহিদা পূরণ করে। পরিবেশের দূষণ রোধ 2 নম্বর পয়েন্ট, তার মধ্যে লিখবে যে 1 হচ্ছে অণুজীবরা বিভিন্ন বর্জ্য পদার্থকে ভেঙে ফেলে ওই সব পদার্থের ক্ষতিকর প্রভাব দূর করতে সাহায্য করে। আর 2 উদ্ভিদ CO2 শোষণ করে পরিবেশ দূষণ রোধ করে। 3 হচ্ছে পরিবেশের বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা। 1 হচ্ছে মাটিতে উপস্থিত বিভিন্ন অণুজীব মৃত জীবের দেহ বা বর্জ্য পদার্থগুলিকে মাটিতে মিশিয়ে দেয়, ফলে মাটি তার হারানো মৌলগুলিকে আবার ফিরে পায়। আর 2 হচ্ছে সবুজ উদ্ভিদের খাদ্য সংশ্লেষে প্রয়োজনীয় মৌল পরিবেশ থেকে পায়। 3 বলেছে পাস্তুরাইজেশনকে, এর গুরুত্ব লেখো। আচ্ছা, পাস্তুরাইজেশন কাকে বলে, যে বিশেষ সংরক্ষণ পদ্ধতিতে প্রধানত তরল জাতীয় খাদ্য যেমন দুধ, ফলের রস প্রভৃতি একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে, অর্থাৎ 15 থেকে 40 সেকেন্ডের জন্য 72 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 2 সেকেন্ডের জন্য 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করার সঙ্গে সঙ্গে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস নামিয়ে সংরক্ষণ করা হয় তাকে পাস্তুরাইজেশন বলা হয় থাকে। আর গুরুত্ব হচ্ছে, এই প্রক্রিয়াতে তরল খাদ্য, দুধ যেমন ফলের রস ইত্যাদিকে জীবাণুমুক্ত করা যায় আর খাদ্যের পুষ্টিমূল্য বজায় রাখা যায়। তো এই ছিল আজকের আমাদের 7ম শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।